আচ্ছা, গুড মর্নিং সবাইকে। সবাই একবার বলো তো, অডিও ভিডিও সবার ক্লিয়ার? সবাই একবার কমেন্ট করবে অডিও ভিডিও ক্লিয়ার। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। সবাই একবার বলো তো, অডিও ভিডিও সবার ক্লিয়ার? ঠিক আছে, চলো ফাইন। চলো সবাইকে ওয়েলকাম আবারও আমাদের একটি নতুন সেশনে। তো এই সেশনটা শুরু করার আগে কতগুলো ইন্টারেস্টিং কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমরা এই যে ব্যাচটা এনেছি আমাদের ক্লাসে, অশ্বমেধা ব্যাচ, ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে যাদের ডিমান্ড যে স্যার ফাউন্ডেশন ক্লাস ইউটিউবে করানো হোক। একদম বেসিক থেকে আমরা ক্লাস করতে চাই, ফাউন্ডেশন ক্লাসটা ইউটিউবে করানো হোক, তার সাথে সাথে প্র্যাকটিসও হোক স্যার, একটা সিস্টেমেটিক ওয়েতে হোক। তো সেই উদ্দেশ্যে একদম বেসিক থেকে, জিরো লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত আমরা অশ্বমেধা ব্যাচ আজকের থেকে লঞ্চ করছি। তো প্রথমে আমি এই ব্যাচ সম্বন্ধে কিছু কথা বলে দিই। প্রথমে বলে দিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ, যেটা আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক প্রোফাইলে, আমাদের ফেসবুক পেজে, সমস্ত জায়গায় ক্লাস 1 থেকে এবং একদম বেসিক থেকে চলতে থাকে, ঠিক আছে। এবং এটা এই বছরটা পুরোটা চলবে, 2026-এর পুরো বছরটা চলবে। কারণ অনেকেই আছে যারা পেইড ক্লাসও করে কিন্তু লাইভ ক্লাস করার অনেক সময় পায় না, তারা এই ক্লাসটা দেখতে পারবে। অনেকে আছে যারা ফ্রি ব্যাচ চায়, যে স্যার ফাউন্ডেশনটাই প্রথম থেকে শিখতে চাই, তারা এই ব্যাচটা পাবে। ওকে, তো সুতরাং এই ব্যাচটা হচ্ছে একটা পুরোপুরি অবজেক্টিভ ইংলিশের ফাউন্ডেশন এবং একটা ফ্রি ব্যাচ। চলে আসে দেখো। দেখো আজকে আমরা এর ক্লাস 1 স্টার্ট করব একদম প্রথম থেকে। এবং এই ক্লাস 1-এ দেখো আমরা যেখানে ফোকাস দেব সেটা হচ্ছে গ্রামার, ভোকাবস এবং আরসি। এবং কোন কোন পরীক্ষাকে টার্গেট করে, দেখো আমি ইউটিউবে দুটো ক্লাস প্রত্যেক দিন নেব। কম্পিটিটিভ পরীক্ষা, যারা সরকারি চাকরির পরীক্ষা দাও, সেখানে ইংলিশ দুটো সেক্টরে ভাগ করা হয়েছে, একটা অবজেক্টিভ ইংলিশ, একটা ডেসক্রিপটিভ ইংলিশ। সে তুমি যত পরীক্ষা দাও, স্টেট হোক, সেন্ট্রালের জব হোক, যেখানেই দাও, সেখানে যে দুটো সেক্টরে ভাগ করা হয়েছে, আমরা সাধারণত জেনে থাকি যে স্টেটের এক্সামে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটোই আসে। তবে কিছু স্পেসিফিক পরীক্ষায় ডেসক্রিপটিভ থাকে, কিছু পরীক্ষায় ডেসক্রিপটিভ থাকে না। এবং সেন্ট্রালের সমস্ত সবকটা পরীক্ষায় শুধুমাত্র অবজেক্টিভ ইংলিশ থাকে, সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ এক্সক্লুড করা হয়েছে সিলেবাস থেকে, ঠিক আছে। সো আমরা যে জিনিসটা পড়তে চলেছি সেটা হচ্ছে, আমরা একটা ক্লাস করব পুরোপুরি অবজেক্টিভ ইংলিশের উপরে এবং একটা ক্লাস করব পুরোপুরি ডেসক্রিপটিভ ইংলিশের উপরে। ইউটিউব চ্যানেলে ক্লাসটি হবে, ক্লাসটি লাইভ হবে, ক্লাসটি রেকর্ডেড দেওয়া থাকবে অ্যাক্সেস। তোমরা রেকর্ড, যারা যারা লাইভ দেখতে পারবে না তারা তারা রেকর্ডেড দেখবে, ঠিক। চলো দেখা যাক। দেখো আমরা যে পরীক্ষাকে টার্গেট করে এই কোর্সটা শুরু করছি ইউটিউবে, একদম সম্পূর্ণ ফ্রি ব্যাচ, সেটা হচ্ছে এসএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি কেপি, ব্যাংক, ডাব্লিউবিপিএসসি। এই সমস্ত এক্সামকে টার্গেট করে কিন্তু আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের ফাউন্ডেশন ব্যাচ। সববার ক্লিয়ার? একটু সবাই আমার সাথে সাথে কথা বলবে। ফাউন্ডেশন ব্যাচ একদম বেসিক থেকে হবে, ব্যাচ টাইপ কি হবে, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। দেখো আমরা এই যে অবজেক্টিভ ব্যাচটা করব, সেই ব্যাচটার টাইপ কি হবে, কি টাইপের ব্যাচ হবে, সেই ব্যাচটার টাইপ হবে, প্রথম কথা হবে সেখানে ফাউন্ডেশন, একদম জিরো টু হিরো ব্যাচ। জিরো টু হিরো ব্যাচ, একদম জিরো লেভেল থেকে হিরো লেভেল বানানো, যাকে আমরা আর একটা ভাষায় বলি বেসিক টু বেস্ট। বেসিক টু বেস্ট, ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে, এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজও প্র্যাকটিস করব, মানে আমি যে চ্যাপ্টারটা ফাউন্ডেশনে পড়াবো সেই চ্যাপ্টারটার আবার একটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট এখানে হবে, ঠিক আছে। এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা এখানে সলভ করব।
তার সাথে সাথে সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যানালিসিস, মানে যে ধরনের পরীক্ষার কোয়েশ্চেন হতে পারে ভবিষ্যতের পরীক্ষাগুলোতে, সেই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে আমরা শুরু করব সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যানালিসিস, মানে পুরোপুরি সাজেশন ভিত্তিক পড়াশোনা আমরা করব। ঠিক, এছাড়াও এটাকে আমি ডিটেলে যদি আরেকটু বলি, যে আমরা যখনই এর মধ্যে থাকবে আমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টটাকে আমরা কিভাবে সাজাচ্ছি ভালো করে বুঝবে। এই চ্যাপ্টার ওয়াইজ মকটাকে আমরা সাজাচ্ছি এইভাবে, যে ধরো আমি পড়ালাম চ্যাপ্টার অ্যাডভার্ব। এই যে আমি অ্যাডভার্ব চ্যাপ্টারটা পড়ালাম, এই অ্যাডভার্ব চ্যাপ্টারটার উপরে প্রথমে আমরা পড়লাম অ্যাডভার্ব চ্যাপ্টারটার বেসিক, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের টাইপ কি, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস কে চেনা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কে চেনা, অ্যাডভার্ব অফ টাইম কে চেনা, ঠিক আছে, নেগেটিভ অ্যাডভার্ব কি কি, কাদের সাথে আমরা নেগেটিভ, কাদেরকে আমরা নেগেটিভ অ্যাডভার্ব বলি। ওকে, তারপরে আমরা বেসিকের পরে শুরু করব রুলস পড়া, মানে যেখান থেকে আমাদের পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় হোক বা একাডেমিক পরীক্ষায় হোক, যে কোনো পরীক্ষায় হোক, সেখানে আমাদের অ্যাডভার্ব থেকে কি দেয়, সেন্টেন্স কারেকশন দেয়, সেন্টেন্স দেয়, সেটাকে কারেক্ট করতে বলে, সেটা শিখবো। তারপরে গিয়ে শিখবো আমরা, তার চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, মিন্স এবার রুলস গুলোকে তো পড়ালাম, রুলসের সাথে সাথে একই রুলসের উপরে, ধরা যাক রুল নাম্বার 1 এর উপরে আমরা 3টে করে কোয়েশ্চেন করলাম, একটা রাখলাম ইজি, একটা রাখলাম মডারেট এবং একটা রাখলাম টাফ। ইজি, মডারেট, টাফ কোয়েশ্চেন্স গুলো কোথা থেকে বানাবো, কোনো বই থেকে বানাবো, কোনো না কোনো যে মার্কেট চলতি বই সেখান থেকে হবে, আর কোথা থেকে হবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে হবে, আর কি সাজেশন বেসড হবে। সমস্ত 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 অনির্বাণ পুরোটা দেখো আগে, তারপরে আমি কথা বলছি ডিটেল, ঠিক আছে। এবারে এই যে আমরা এটা করলাম, তার সাথে সাথে কিন্তু আমরা যাব আমাদের কিসে যাব, আমরা যাব আমাদের এই সেম চ্যাপ্টারের মক টেস্টে। তার মানে বুঝতে পারছো, এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমার 100% ক্লিয়ার হবেই হবে, 100% ক্লিয়ার হবে। কিন্তু এই চ্যাপ্টারটাকে করতে গেলে সময় দিতে হবে। আমি 2 দিন পড়াবো বেসিক, একদম আস্তে আস্তে ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে একদম আস্তে আস্তে। রুলস পড়াবো 2 দিন, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাবো 2 দিন, আর 1 দিন পড়াবো হচ্ছে মক টেস্ট। তাহলে একটা চ্যাপ্টারের উপর আমি সময় দেবো 2, 2, 4, 2, 6, 1, 7 দিন। এই যদি ধৈর্যটা তোমার কাছে থাকে, পেশেন্সটা থাকে, যদি মনে করো আমি কোয়ালিটি এডুকেশন চাই, তাহলেই কিন্তু তুমি এই কোর্সটা দেখবে। এবং একটা নেশার মতো দেখতে হবে কোর্সটা, মানে প্রথম ক্লাস, সিরিজের প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম ভাবে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে চলতে থাকবে, পুরোপুরি সিস্টেমেটিক ওয়েতে কিন্তু চলতে থাকবে আমাদের ক্লাস, ঠিক আছে। ঠিক, চলো তো এটাকে লিখে নেবে সবাই যেভাবে বললাম। আচ্ছা, নেক্সট দেখো, এবারে আমরা এই যে ব্যাচটায় করব, সেটা উইকলি আমরা কদিন ক্লাস করব, উইকলি আমরা 5 দিন ক্লাস করব, 5 ডেজ, উইকলি 5 ডেজ ক্লাস করব, সপ্তাহে 5 দিন পড়াবো। ডিউরেশন কত হবে, 1 ঘন্টা 15 মিনিটের ডিউরেশন হবে, 1 ঘন্টা 15 মিনিটের ডিউরেশন হবে। ওকে, টাইম কখন হবে, একদিন মর্নিং টাইমে নেব, মানে একটা টাইম হবে মর্নিং এ, টাইম হবে একটা, আর একটা টাইম হবে ইভিনিং। এই দুটো টাইমিং এ আমি ক্লাস নেব, এই দুটো টাইমিং এ আমি ক্লাস নেব। যেদিন মর্নিং মানে আমি সকাল থেকে যেদিন ক্লাস নেব, সেদিকের টাইমিং কখন হবে, আর ইভিনিং এর টাইমিং কখন হবে, সেই টাইমিংটা আমি সেট করে আমি জানিয়ে দিচ্ছি, আজকেই জানিয়ে দেবো তোমাদের গ্রুপে, বিভিন্ন গ্রুপে সমস্ত জায়গায় টাইমিংটা জানিয়ে দেবো। মোদ্দা কথা, আমরা যদি 5টা ক্লাস নিই, ধরা যাক সকালবেলা নিলাম 3টে, আর রাত্রেবেলা নিলাম 2টো, এইভাবে আমরা জিনিসটাকে ডিভাইড করব। ওকে, একদিনে একটাই ক্লাস হবে। আজকে ধরো সকালে ক্লাস হলো, তো কালকে রাত্রে ক্লাস হবে, আজকে ধরো রাত্রে ক্লাস হলো, তো পরের দিন সকালে ক্লাস হবে। কারণ মাঝখানে আমার অফলাইন ব্যাচ চলে, অনলাইন ব্যাচ চলে, একাডেমিক ব্যাচ চলে, স্পোকেনের ব্যাচ চলে, ডেসক্রিপটিভ ব্যাচ চলে, এই 5টা ব্যাচও আমাকে পড়াতে হয়। তার সাথে সাথে আমি ইউটিউবে এটা নেব, ঠিক আছে। চল ফাইন, এবার হচ্ছে যে আমরা কোন কোন এক্সামকে এটা কভার করব।
দেখো প্রথম যেটা আমরা এক্সামকে এটা কভার করবো সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি 2026-27। ইতিমধ্যে তোমরা দেখেছো যে এসএসসি জিডি পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে। এসএসসি ফেজ 14 পরীক্ষার সেকশন মার্কস করে দিয়েছে, যে প্রতিটা সেকশনকে 15 মিনিট করে দেওয়া হয়েছে। দেখবে অ্যাডভার্টাইজমেন্টটা কালকে আমি দিয়েছি ফেসবুক গ্রুপে, সেখানে দেখবে যে প্রতিটা সেকশনে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, প্রতিটা সেকশনে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ফেজ 14 এর, ঠিক আছে, প্রতিটা সেকশন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, পরে আবার এমটিএস পরীক্ষা হবে, সিপিও হবে, সিজিএল এর ডেট ইতিমধ্যে বেরোবে, গত 3 মাসের মধ্যে সিজিএল পরীক্ষা, সিএইচএস এর পরীক্ষা হবে এবং স্টেনো এক্সামও হবে। তো এই সমস্ত এক্সামকে কভার করবে। তাছাড়াও তোমরা যারা যারা সিডিএস এক্সাম দাও, সিডিএস এক্সামকেও কিন্তু এই এক্সামটা কভার করতে চলেছে। ক্লিয়ার আমাদের এই কোর্সটা। নেক্সট, এরপরে যারা ব্যাংক ওরিয়েন্টেড পরীক্ষা দাও, দেখো ফাউন্ডেশন প্রত্যেকটার এক, তবে প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার প্রত্যেকটার আলাদা। এসএসসির পরীক্ষায় যে এরর কারেকশন আসে আর ব্যাংকের পরীক্ষায় যে এরর কারেকশন আসে তার ফাউন্ডেশনটা এক। মানে এবার ধরো আমি একটা তোমাকে প্রশ্ন করি যে ইউনিক এর আগে মোর বা মোস্ট হবে না, এটা একটা কনসেপ্ট অ্যাডজেক্টিভের, কারণ ইউনিককে বলা হয় অ্যাবসলিউট ডিগ্রি। মানে আমি বলতে পারি না দিস ইজ দ্য মোস্ট ইউনিক, হি ইজ এ মোস্ট ইউনিক প্লেয়ার, বলতে পারবো না, হি ইজ এ ইউনিক প্লেয়ার। মোস্ট ইউনিক বলার কোনো প্রয়োজন নেই। তাহলে এটাই যখন এসএসসি বা ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস পরীক্ষা আসবে তখন এই এরারটার লেন্থ হবে 1 লাইন থেকে 1.5 লাইন। এটাই যখন ব্যাংকে হবে তখন এর সাথে আরো একটা জিনিসকে যোগ করে দেবে, তাহলে ফাউন্ডেশন একই, কোয়েশ্চেনের লেন্থ হবে আলাদা। তাই যখন আমরা প্র্যাকটিস করব প্রিভিয়াস ইয়ার তখন দেখবে এর কোয়েশ্চেনের লেন্থ আর এসএসসির কোয়েশ্চেনের লেন্থ সম্পূর্ণ আলাদা, কিন্তু বাট এদের যে ফাউন্ডেশন পড়েছে সেটা আমার এখানেও কাজে লাগবে। তাই যারা বলে যে ব্যাংকের জন্য স্যার আলাদা করে পড়বো, আলাদা করে পড়ার অবশ্যই দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিস সেটটা, নট বেসিকটা। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে আইবিপিএস, এসবিআই, আরআরবি, ক্লার্ক, পিও, ব্যাংক পিও ওরিয়েন্টেড বা ব্যাংক ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করব, যারা যারা এই পরীক্ষাটা দিতে চাইছো। নেক্সট, ডাব্লিউবিপিএসসি ওরিয়েন্টেড এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা আগামী জুন বা জুলাই মাসে হতে চলেছে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2025, তার 24, তারপরেই হবে 25। তো এই পরীক্ষা তো অবজেক্টিভ পরীক্ষা থাকবে প্রথমে 25 নাম্বারে। তো এখানেও আমাদের এই সেম প্যাটার্নে পড়লে আমাদের এটা 101% কভার হবে, কারণ এই প্যাটার্নটা পুরোপুরি মডার্নে ফলো করছে, এসএসসি ওরিয়েন্টেড কোয়েশ্চেন এবং ব্যাংক ওরিয়েন্টেড কোয়েশ্চেনকে পুরোপুরি ফলো করছে। সো কোনো স্টুডেন্ট যদি এই জায়গাটায় মার্ক সিকিউর করতে চায় তাকে পিএসসি ওরিয়েন্টেড পড়াশোনা টোটাল বন্ধ করে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড 2024 এবং 25-এর স্টাডি প্ল্যান করে তাকে পড়াশোনা স্টার্ট করতে হবে। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট, এর পরে কোন পরীক্ষা কভার হবে? দেখো মিসলেনিয়াস 2026-27-এর নোটিফিকেশন বেরোবে, 26-এ নোটিফিকেশন বেরোবে, পরীক্ষা হবে 27 সালে। তো মিসলেনিয়াসের প্রথমে পিলিতে ইংলিশ নেই, বাট মেন্সে 150 নম্বরের ডেসক্রিপটিভ আছে। সেই 150 নম্বরের মধ্যে প্রায় ধরে রাখো 30 থেকে 35 নম্বরের কিন্তু আমাদের অবজেক্টিভ প্যাটার্ন বা অবজেক্টিভ পার্ট আছে, যেখানে তোমাকে সিনোনিম লিখতে হবে, গ্রামাটিক্যাল সেন্টেন্স লিখে কারেকশন করতে হবে, হোমোফোন হোমোনিম দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হতে পারে, ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন আসতে পারে, ইডিয়াম ফ্রেজের মানে লিখে সেন্টেন্স কনস্ট্রাকশন আসতে পারে। সো এই পার্টটার জন্য ডেসক্রিপটিভ পার্টের দরকার হয় না, এই পার্টটার জন্য যে পার্টটার দরকার হয় সেটা হচ্ছে অবজেক্টিভ পার্ট। ক্লিয়ার হলো? ঠিক। এরপরে যেটা আসে সেটা হচ্ছে 3 ক্লার্কশিপ এক্সাম 2026-27-এ, মানে এরও নোটিফিকেশন 26-এর মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে বেরোবে, 27-এ পরীক্ষা হবে। প্রথমেই এর প্রিলিমস হবে যেখানে 30 নম্বরের অবজেক্টিভ থাকবে, তার পরবর্তীকালে এর মেন্স হবে যেখানে তোমার 50 নম্বরের ডেসক্রিপটিভ পেপার থাকবে। তো প্রথমে আমাকে প্রিলিমসের 30 নাম্বারটাকে কভার করতে হবে, তার জন্য কিন্তু এই যে আমরা কোর্সটা আনতে চলেছি ইউটিউবে অশ্বমেধা ব্যাচে, সেটা কিন্তু পুরোটা ভালো করে ক্লিয়ার হবে। ঠিক আছে, চল নেক্সট। যারা অনলাইনে আছো একটু কমেন্ট করবে যে আমরা যে কোর্সটা আনতে চলেছি পুরোপুরি ঠিক। দেখো এবার ডাব্লিউবিপি ওরিয়েন্টেড মানে পুলিশ ওরিয়েন্টেড, দেখো পুলিশ ওরিয়েন্টেড এখন যে দুটো পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআই, এই দুটোতেই অবজেক্টিভ পার্ট থাকে। 10 নাম্বার করে থাকে কনস্টেবল পরীক্ষাতে এবং এসআই তে থাকে তোমার যে 50 নাম্বার, তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায়
20 থেকে 25 নাম্বার অবজেক্টিভ পার্ট থাকবে, যেখানে ঠিক মিসলেনিয়াসের মতো, মানে অবজেক্টিভ পার্ট বা ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে, যেটা মিসলেনিয়াসের মতো তোমাকে ওই সেম ভাবে সিনোনিম লিখতে হতে পারে, সেন্টেন্স কারেকশন হতে পারে, সেটাকে ফেজাল ভাব দিয়ে সেন্টেন্স বানানো হতে পারে। এই জিনিসগুলো ডাব্লিউবিপি ওরিয়েন্টেড বা পুলিশ ওরিয়েন্টেড পরীক্ষার সিলেবাসের মধ্যে থাকবে। ক্লিয়ার? আর রেলের পরীক্ষায় ইংলিশ থাকে না, তো সুতরাং রেল নিয়ে কোনো কথা বলার প্রয়োজন এই মুহূর্তে নেই। বাট যারা রেলের পরীক্ষা দিচ্ছ তাদেরকে ম্যাথস, জিকে এবং জিআইটা খুব ভালো করে করতে হবে, কারণ সেখানে কিন্তু একটা বড় মার্কস কভার করে। এবার চলে আসে সিলেবাসে, যে আমরা কি কি সিলেবাস এখানে কভার করব। পুরোপুরি ওয়াইটি ব্যাচে হবে জয়দীপ, পেইড না, পুরোপুরি ওয়াইটি ব্যাচে। পেইড ব্যাচের মতো চলবে। ওয়াইটি ব্যাচের মধ্যে চলবে। দুটো ব্যাচের মধ্যে, মানে দুটো ব্যাচ আলাদা পারপাস, পেইড ব্যাচের পারপাস আলাদা, ওয়াইটি ব্যাচের পারপাস আলাদা। ওকে, বাট কোয়ান্টিটি কোয়ালিটি কোনোটাই কম হবে না পেইড ব্যাচের থেকে। দেখো গ্রামারে আমরা অবজেক্টিভ যতগুলো পরীক্ষা দেখলাম, সেটা এসএসসি, সেটা ব্যাংক, সেটা পিএসসি, সেটা ডাব্লিউপি, কেপি, পুলিশ, যতগুলো পরীক্ষা দেখলাম ততগুলোতে সবসময় কিন্তু আমরা যে গ্রামারের এই টপিকগুলো কিন্তু পাবোই পাবো। তার মধ্যে প্রথম টপিক কি? স্পটিং দ্য এরার বা এরার কারেকশন। কি হয়? স্ল্যাশ দেয়, স্ল্যাশ দিয়ে দিয়ে বলে যে এ পার্টে ভুল আছে, বি পার্টে ভুল আছে, সি পার্টে নাকি নো এরার। এবার ব্যাংকের পরীক্ষা আর একটা অপশন থাকবে ই পার্ট, আর এসএসসি, পিএসসি, ডাব্লিউপি পরীক্ষায় এ বি সি ডি থাকবে। ঠিক আছে? তার মানে এখানে তোমাকে স্পট দ্য এরার করতে হবে। এরপরে যে পার্ট থাকে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কি করতে হয়? পুরো সেন্টেন্সটাতে একটা ইমপ্রুভমেন্টে আন্ডারলাইন পার্ট থাকে, সেই পার্টটাকে ইমপ্রুভ করতে হয়, এবং ইমপ্রুভ করার সাথে সাথে সেই পার্টটাকে আমরা তখন বলি যে কোন পার্টে এরার আছে সেটাকে আইডেন্টিফাই করো। ঠিক আছে? দ্যাটস কল্ড সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স অর ফ্রেজ ইমপ্রুভমেন্ট, এই ফ্রেজ ইমপ্রুভমেন্ট আমরা পড়বো, এটা স্পেশালি আসে ব্যাংকের পরীক্ষায়, আর অন্য কোনো পরীক্ষা এখন দিচ্ছে না, তবে এগুলি অল পরীক্ষায় আসে, এটাও অল এক্সামে আসে। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এটা ব্যাংক ছাড়া অল এক্সামে আসবে, যেখানে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে ট্রান্সফার করতে বলবে উইথ অপশনস। আবার এখান থেকে এরার কারেকশনও আসতে পারে। আচ্ছা, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, এটাও ব্যাংক ছাড়া যে কোনো পরীক্ষায় আসে, ব্যাংকে এগুলি আসে না। ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচে কি করা হয়? ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করতে বলে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, আবার এরার কারেকশন মোডেও কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এইটা কিন্তু ব্যাংক ছাড়া যে কোনো পরীক্ষা আসে, যেখানে আমাকে কি বলা হয় যে সেন্টেন্সের যে ভাগগুলো আছে, যেমন ধরো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই তিনটে ভাগকে ইন্টারচেঞ্জ করা, কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, এই একটা পার্ট আছে যেটাকে আমরা সেন্টেন্স কারেকশনের মধ্যে ধরবো। আর একটা পার্ট কি আছে সেন্টেন্স ট্রান্সফরমেশনে, যেখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, এগুলি চেঞ্জ করতে বলা হয়। তাহলে এই হচ্ছে পার্ট। ঠিক আছে? তাহলে সেন্টেন্স ট্রান্সফরমেশনকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, এবং এটা ব্যাংক ছাড়া যে কোনো পরীক্ষা আসতে পারে। সেটা এখন এসএসসির পরীক্ষাতেও দিচ্ছে, আর ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস তো দেবেই, এবং ডাব্লিউবিপিতেও দেবে। ঠিক আছে? ঠিক। নেক্সট, ভোকাবুলারি। দেখো ভোকাবুলারি আমরা ঠিক ভোকাবুলারি আমরা যে পার্টে পড়ি, ঠিক আছে, ওয়াইটিতে হবে। ভোকাবুলারি আমরা যে পার্টে পড়ি তার মধ্যে আমরা 5টা ক্যাটাগরিকে মেন পাই। যেমন ধরো সিনোনিম, অ্যান্টোনিম, যেখান থেকে আমরা জানি যে একটা পরীক্ষায় কোয়েশ্চেন থাকে যা সিনোনিম চায়, আবার ওই একটা অন্য কোয়েশ্চেন দিল তার অ্যান্টোনিম চায়। ওকে, এটা মোটামুটি যে কোনো পরীক্ষায় তুমি 2 থেকে 3টে করে পাবে, যে কোনো পরীক্ষায়। ঠিক আছে? মিনিমাম, ম্যাক্সিমাম 4 থেকে 8টাও আসতে পারে। আচ্ছা, ইডিয়াম এন্ড ফ্রেজেস, এটা দুরকম ভাবে এখন দেয়। আগে কি দিত? ইডিয়ামসটা দিয়ে দিত যে অ্যাট 6s and 7s অপশন থাকতো ডিসঅর্ডার, এখন দিয়ে দেয় ডিসঅর্ডার অপশন, তোমাকে ইডিয়ামসই দেয় 4টে। তো উল্টো পাল্টা ভাবে আসতে পারে। ম্যাক্সিমাম থাকবে 2টো, মানে মিনিমাম থাকবে 2টো, ম্যাক্সিমাম থাকবে 3 থেকে 4টে যে কোনো পরীক্ষায়, ব্যাংক বাদে। অল, ব্যাংক বাদে অল, এটা সব অল। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যাংকের পরীক্ষা আসে না, ব্যাংক বাদে অল
ব্যাংক বাদে অল, ঠিক আছে? কটা থাকবে? মিনিমাম থাকবে, মিনিমাম থাকবে দুটো, ম্যাক্সিমাম থাকবে 3 থেকে 4টে। এক কথায় প্রকাশ পড়েছো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটাকে আমরা বলি এক কথায় প্রকাশ। তোমরা দেখেছো, ধরা যাক বললো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইড্রোফোবিয়া, ফোবিয়া অফ ওয়াটার, ঠিক আছে, পাইরোফোবিয়া। তো এরকম টাইপের ম্যানিয়া, ফোবিয়া, এরকম লজি, এরকম চ্যাপ্টার্স দিয়ে অনেক সময় আসে। হোমোফোন, হোমোনিম, এটার দিয়ে সাধারণত আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়। তো হোমোফোন, হোমোনিম পড়তে গেলে তোমাকে ভালো করে আগে হোমোফোন, হোমোনিমের মানে বুঝতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে, এদের একটা নোটস বানাতে হবে, রাইট? তো এটা হচ্ছে টোটাল সিলেবাস। আর গ্রামার এটাও মোটামুটি মিনিমাম আসে পরীক্ষায় ধরো একটার থেকে দুটো, আর ম্যাক্সিমাম আসবে 3 থেকে 4টে। আচ্ছা, এগুলিতে আমি বলে দিই, স্পটিং এরার মিনিমাম আসবে 3টে, ম্যাক্সিমাম আসবে 4 থেকে 5টা। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 4 থেকে 5টা। ফ্রেজ ইমপ্রুভমেন্ট ব্যাংকের পরীক্ষায় স্পেশালি আসে, মিনিমাম আসে 4টে। আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিল, ফ্রেজ ইমপ্রুভমেন্ট অনেক সময় দেয়। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস মিনিমাম দেবে 2 থেকে 3টে, ম্যাক্সিমাম 4 থেকে 5টা। ন্যারেশন চেঞ্জ সেম। সেন্টেন্স ট্রান্সফরমেশন মিনিমাম যদি কোনো পরীক্ষায় পড়ে তো সেখানে আমরা 2 থেকে 3টে দেখতে পাবো, ম্যাক্সিমাম 4 থেকে 5টা, সেম ভাবে, ঠিক আছে? ইন্টারচেঞ্জেস অফ ডিগ্রি এটা বলা হয়নি। ইন্টারচেঞ্জেস অফ ডিগ্রি কি? তো আমরা সাধারণত ডিগ্রি যখন পড়ি তখন আমরা কি করি না, তখন আমরা মানে কোনটা পজিটিভ কোনটা কম্পারেটিভ সেখান থেকে রুলস বেসড বেশি পড়ি, কিন্তু এখন পরীক্ষায় ইন্টারচেঞ্জও আসে। তো ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি মানে কি, পজিটিভ থেকে কম্পারেটিভ কিয়া বানাবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কিয়া বানাবো, এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেস অফ ডিগ্রি, ঠিক আছে? ফাইন, চলো কমপ্লিট হয়ে গেল সবার। নেক্সট ভোকাবুলারি হয়ে গেলে, এবার আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা রিডিং কম্প্রিহেনশন। দেখো, রিডিং কম্প্রিহেনশন এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পেলিং টেস্ট, প্যারাজাম্বল, ক্লোজ টেস্ট, সিঙ্গুলার প্লুরাল অফ নাউন, প্রেফিক্স, সাফিক্স, প্রোভার্ব, প্যাসেজ, চেঞ্জ অফ জেন্ডার, এরকম অনেক কিছু আসতে পারে, ঠিক আছে? তো মেনলি হচ্ছে এই যে এই 5টা, মেনলি হচ্ছে এই 4টে, 1 2 3 4, আর তুমি ধরে রাখতে পারো প্যাসেজ একটা 5। এই 5টা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মেন পিলার্স। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি, রিডিং কম্প্রিহেনশন মানে যেখানে গ্রামারের নলেজ লাগবে, ভোকাবস এর নলেজ লাগবে, প্লাস আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার লাগবে। সো স্যার, হোয়াট ইজ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার? আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার মানে কোনো একটা সেন্টেন্সকে পড়ে বোঝার মতো ক্ষমতা থাকবে, দ্যাটস কল রিডিং কম্প্রিহেনশন। রিডিং মানে পড়া, কম্প্রিহেনশন মানে বোঝা, যাতে পড়ে বোঝার মতো ক্ষমতা থাকে, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই নয় কি সেন্টেন্সের মানে বুঝলাম আর ওয়ার্ডের মানে জানি বলে ফিট করতে পারবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে সেন্টেন্সের মানে জানা সত্ত্বেও ওয়ার্ডের যদি আমি সেন্স না বুঝি, যেটা কোন সেন্সে বসাতে বলেছে, তাহলে কিন্তু আমি পারবো না। তাহলে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার চাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। স্পেলিং টেস্ট 4টে স্পেলিং দেয়, তার মধ্যে বলে কোনটা কারেক্ট কোনটা রং, এখন তো অনেক বড় বড় স্পেলিং দেয়। তো স্পেলিং টেস্ট, প্যারাজাম্বল মানে পিকিউআরএস বা এবিসিডি করে উলট পালট করে দেয়, সেখান থেকে হয়। তো পরীক্ষায় কটা আসবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2 থেকে 3টে, স্পেলিং কারেকশন 2 থেকে 3টে, প্যারাজাম্বল 2 থেকে 3টে, ক্লোজ টেস্ট যদি দেয় একটাই দেবে 5 নম্বরে। যদি ক্লোজ টেস্ট দেয় তাহলে প্যাসেজ দেবে না, আর যদি প্যাসেজ দেয় তাহলে ক্লোজ টেস্ট দেবে না। ক্লোজ টেস্ট মানে জানো, একটা প্যাসেজ থেকে গ্যাপ 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 গ্যাপ, মাঝখানে গ্যাপ থাকে, তো ওখানে ফিল আপ করতে হয়, মানে গ্রেটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কে বলা হয় ক্লোজ টেস্ট। ওকে, আচ্ছা এবার দেখো এই যে পার্টগুলো আছে, সিঙ্গুলার প্লুরাল, প্রেফিক্স সাফিক্স, প্রোভার্ব, প্যাসেজ, চেঞ্জ অফ জেন্ডার, এগুলো জেনারেলি আগে শুধুমাত্র পিএসসি বা ডাব্লিউবিপি ওরিয়েন্টেড পরীক্ষাতে আসতো, ঠিক আছে? কিন্তু এখন এগুলি সব কটা পরীক্ষায় আসে এক্সেপ্ট ব্যাংক, ব্যাংকে আসে না। তবে ব্যাংকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রচুর ভ্যারাইটি, স্পেলিং এর প্রচুর ভ্যারাইটি, প্যারাজাম্বলের প্রচুর ভ্যারাইটি, প্যাসেজের প্রচুর ভ্যারাইটি এবং টাফ। তো এই 4টে সমস্ত পরীক্ষা আসে, বাট লেভেল অফ কোয়েশ্চেন্স ব্যাংকের অনেক টাফ হয় রাদার দেন ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি বা এসএসসি। বল, পুরোটা ক্লিয়ার হলো?
সবাই কমেন্ট দাও। জাস্ট CLR লিখে দাও একটা ক্লিয়ার বলে, তাহলেই হবে। ঠিক। দেখো এবার দেখো আমরা কতগুলো করে টপিক করব, কতগুলো করে টপিক করব এবং কিভাবে করব পুরোটাই ডিটেলে বলছি, কতগুলো করে টপিক এবং কিভাবে। প্রথম কথা, আমরা যে তিনটে বললাম গ্রামার, ভোকাবস অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন, সো গ্রামারে উই হ্যাভ টু কভার 17 টপিক্স, vocabs 135 topics including all of them like synonym, antonym, idiom, one word, all of them. Okay, reading comprehension 15 topics, like that 15 topics means এক একটা টপিকের উপরে প্রচুর প্রচুর ক্লাসেস। দেখো ডিফারেন্সিয়েট যদি করি তাহলে দেখো এখানে vocabs এর টোটাল 17টা টপিক আছে। কি কি টপিক? টাইপ 1 এর মধ্যে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, কোয়েশ্চেন ট্যাগ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, নন ফাইনাইট ভার্ব। 7টা টপিক এখানে। টাইপ 2 তে নাউন, প্রোনাউন, মানে এদের মধ্যে কানেকশন আছে। টাইপ 3 তে অ্যাডজেক্টিভ, ডিগ্রি, অ্যাডভার্ব। টাইপ 4 এ প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল, সুপারফ্লুয়াস, ফ্রেজাল ভার্ব। এই 5টা টাইপ একদম সম্পূর্ণ আলাদা। এবার দেখো এমন যাতে না হয়, বা আমরা প্ল্যানিংটা এমন করছি যে একদিন যদি টাইপ 1 ধরি তো টাইপ 1 এর একটা টপিককে পুরো কমপ্লিট টপিক করব, তারপরে যাব টাইপ 2 এর নাউনে, আবার নাউন কমপ্লিট করলাম, তারপরে যাব টাইপ 3 এর অ্যাডজেক্টিভে, আবার অ্যাডজেক্টিভ কমপ্লিট করলাম, তারপরে টাইপ 4 এর যাব প্রেপোজিশনে। মানে চতুর্দিক থেকে কভার করবো, বাট যেটা ধরবো সেটা ফুল কভার করবো। একটু আগেই বললাম যে ধরো আমাদের প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে ভার্ব, তো এই ভার্বের জিরো লেভেল থেকে, মানে প্রথমে আমরা বেসিক বুঝবো যে ভার্ব কি, ভার্বের ডেফিনেশন কি, ভার্ব কত টাইপের হয়, ফাইনাইট হয়, নন ফাইনাইট হয়, কি কি টাইপের হয়, সমস্ত কিছু বুঝলাম। বোঝার পরে আমরা চলে আসবো ভার্বের রুলসে, রুলসের পরে আমরা চলে আসবো ভার্বের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনে, এটা রুলসের সাথে সাথেই চলতে থাকবে। তারপরে চলে আসবো ভার্ব থেকে PYQ সেশনে, তারপরে PYQর সাথে সাথে চলে আসবো সাবজেক্ট মানে সাজেস্টিভ কোয়েশ্চেনে, এবং সর্বশেষে ভার্ব থেকে আমি নেব একটা মক টেস্ট। আমি বলছি কেউ যদি এটাকে করতে পারো, সঙ্গে সঙ্গে আমিও যদি এটাকে করাতে পারি, তাহলে তোমার অবজেক্টিভ ইংলিশ যে কোনো পরীক্ষাতে একটা দুর্ধর্ষ জায়গায় যাবে, যেটাই আমি পেইড ব্যাচে করিয়ে থাকি। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে স্যার পেইড ব্যাচের সাথে এর অন্তরটা কি হবে, ডিফারেন্সিয়েটটা কি? দেখো পেইড ব্যাচে আমরা অনেকটা বেশি সময় পাই। পেইড ব্যাচ আমি 8 মাস 1 বছর ধরে একটা স্টুডেন্টকে তৈরি করতে পারি। পেইড ব্যাচের সময় আমি অফলাইনে কিছু স্টুডেন্টকে সামনে পাই, যাদের ধরে সামনে মাথা ঠুকে পড়াতে পারি। পেইড ব্যাচে অনলাইন স্টুডেন্টদের উপর আমি একটু টর্চার করি, মিন্স আজকে পরীক্ষা দিতে হবে, আজকে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করি। তো সুতরাং দুটো একই। তোমরা যদি ভালোবেসে ক্লাসটা করো তাহলে আমারও এন্থু হবে যে চলো এই প্রসেসে ক্লাসটাকে নিয়ে যাওয়ার। কিন্তু প্রবলেম দুটো জায়গায় হয় এটাতে। কি কি প্রবলেম হয়? ফার্স্ট প্রবলেম হয় যে স্টুডেন্টরা 2 দিন ক্লাস দেখলো, তারপরে 3 দিন থেকে বলে যে স্যার MCQ হোক না, অত ডিটেল ভাল লাগছে না। স্যার MCQ তে চলুন না, অত ডিটেল ভাল লাগছে না। কোয়েশ্চেন করান না স্যার, কোয়েশ্চেন করান না। তাতে কি হয়, 2 নাম্বার আমার মোটিভেশনটা নষ্ট হয়, এবং 3 নাম্বার এটা স্টপ করে দিতে হয়। দেখো বিহার, ইউপিতে, দিল্লিতে যখন টিচাররা পড়ায় না, তখন স্টুডেন্টরা শুধু শোনে আর এক্সপেক্ট করে, এবং তাদের সাজেশন দেয় যে স্যার এই ক্লাসটা হলে ভালো হয়, কিন্তু পড়ার প্যাটার্নটাকে ফলো করে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ম্যাক্সিমামই চায় যে ফাউন্ডেশন না করে তারা শুধু চায় যে স্যার MCQ হোক না, তাহলেই তো হয়। তা শুধু MCQর জন্য অনেক চ্যানেল আছে, তুমি সে সমস্ত জায়গায় মিলিয়ন্স ভিউ তুমি দেখতে পারো। আদতে সেই ছেলেমেয়েরা কতগুলো চাকরি পায় সেসব ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাই না। কতজন CGL পেয়েছে তারা দিতে পারে না, কতজন WBCS পেয়েছে দিতে পারে না। WEP KP কিছু কিছু জায়গায় দেয়, GD কতজন পেয়েছে কিছু কিছু জায়গায় দেয়, কিন্তু একটা তো MTS CHSL আমি দেখি না। ঠিক আছে, ব্যাংক কত জায়গায় পায়, কিছু কিছু জায়গায় দেয়, ম্যাক্সিমাম জায়গায় দেয় না। তো যদি ভালো কোয়ালিটি এডুকেশন চাও তোমাকে একটু সময় দিতে হবে আর প্রসেসে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, আজকে থেকেই হচ্ছে তো ক্লাস।
আজকে থেকেই হচ্ছে। তাহলে তুমি ভাবো এই 5টা টপিককে যদি আমি এই 5 রকম ভাবে পড়াই, তাহলে আই নিড টাইম। আমি বেসিক, আর আমি তোমাকে 1 ঘন্টা 15 মিনিটই ইউটিউবে দিতে পারবো, কারণ এর থেকে বেশি টাইম আমি দিতে পারবো না, কারণ আমি পেইড ব্যাচের কমিটমেন্টে আছি কি আমাকে পেইড ব্যাচটাও পড়াতে হবে। আর শুধু এটা নয়, আমি এর সাথে সাথে ডেসক্রিপটিভ ইংলিশেরও ক্লাস চালু করবো আজকের থেকে, মানে প্রত্যেকদিন একটা করে অবজেক্টিভ, একটা করে ডেসক্রিপটিভ, একটা করে অবজেক্টিভ, একটা করে ডেসক্রিপটিভ, এরকম ভাবে নেব। মানে প্রত্যেকদিন আমি 2.5 ঘন্টা করে ইউটিউবে সময় দেবো এবার তোমাদের, এভরিডে, সপ্তাহে 5 দিন। ঠিক আছে, দেখো এবার দেখো ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিমের টোটাল টপিক 80টা, যেখানে আগে আমার 60 থেকে 65টা করতে গেলে হয়ে যেত। 80টা টপিক মানে কি, এক একটা চ্যাপ্টার, যারা আমার একটাও ইউটিউব ক্লাস দেখেছো ভোকাবুলারির, তারা দেখেছো যে একদিকে আমি সিনোনিম, একদিকে আমি অ্যান্টোনিম পড়াই, লেভেল 1 থেকে একদম বেসিক থেকে শুরু করে লেভেল 2, লেভেল 3। এখন এই সিনোনিম গুলোর প্রত্যেকটার লেভেল 4 ইন্ট্রোডিউস হয়ে গেছে। মানে লেভেল 3 পর্যন্ত 2024 পর্যন্ত চলে গেছে। 25-এর সমস্ত পরীক্ষাতে লেভেল 4 দিয়ে কোয়েশ্চেন আসছে। ইটস বিকাম হার্ডার ডে বাই ডে। ওকে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজের আগে 10 থেকে 12টা টপিক পড়তে হয়ে যাবে, এখন 20 থেকে 25টা টপিকও হতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 20 থেকে 25টা টপিকও হতে পারে। হোমোফোন হোমোনিম আগে 5 থেকে 6টা চ্যাপ্টার হয়ে যেত, এখন 15টা। দেখো টোটাল হয়ে গেল 135টা, যেখানে আগে মাত্র 80 থেকে 90টা টপিক যদি টোটালটার পড়তাম হয়ে যেত। 135টা টপিক ক্রস করে গেছে। এটাকে কমপ্লিট করতে হবে, এটাকে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? এই টোটালটাই আমি আমার অ্যাপে পড়িয়েছি। 24 সালে পড়িয়েছি, 25 সালে পড়িয়েছি, তার আগে আনএকাডেমিতে পড়িয়েছি, তার আগে আমি অফলাইনে পড়িয়েছি 2019-এর আগে, 2020-তে আনএকাডেমিতে পড়িয়েছি, 21-এ পড়িয়েছি, 22-এ পড়িয়েছি, 23-এ পড়িয়েছি, 24-এ পড়িয়েছি, 25 সালে আমার অ্যাপে পড়িয়েছি, কারণ 25 সাল থেকে আমি পুরোপুরি আনএকাডেমির সাথে যুক্ত ছিলাম না। 24 সাল পর্যন্ত ছিলাম, তো 24 সালেও অ্যাপে আমার ক্লাস আছে। 24 সালের অ্যাপ আমরা ইন্ট্রোডিউস করি, মানে মোটামুটি ধরে রাখো জুন জুলাই থেকে। আমি 24 সালে ক্লাস ছেড়ে দিলাম। 25 সালে পুরো ক্লাসটা, এর যে যতগুলো টপিক আমি তোমায় বলছি, পুরো ক্লাসটা আমার ব্যাচে নেওয়া আছে, অ্যাপে সুন্দরভাবে সাজানো। এটাই পেড ব্যাচের প্রফিট। আর এই পুরো টপিকটাই ইউটিউবে আমি আস্তে আস্তে ফ্রিতে ডিটেলে নেব, ডিটেলে। ঠিক আছে, ঠিক। রিঅ্যারেঞ্জমেন্ট আগে ইউটিউব, মানে আমার অ্যাপে ক্লাস নেওয়া আছে 3 থেকে 4টে, আরো 4টে ক্লাস বাড়বে, 8টা ক্লাস। প্রথমে আমি রিঅ্যারেঞ্জমেন্টের ফাউন্ডেশনই করাবো 2টো ক্লাসে, তারপর 6টা ক্লাসে টানা প্র্যাকটিস করাবো। 6টা ক্লাসের প্র্যাকটিসের মধ্যে ম্যাক্সিমামটাই থাকবে পিওয়াইকিউ। এখানে তো কোনো চ্যাপ্টার হয় না, এখানে প্রিভিয়াস ইয়ার ধরে ধরে করাতে হবে। এখানে এই 6টা ক্লাসের প্র্যাকটিসকে আমি আবার 3টে ক্লাসে ডিভাইড করবো, 3টে এসএসসি ওরিয়েন্টেড, 3টে ব্যাংক ওরিয়েন্টেড, তাহলে তোমার হয়ে গেল। মানে আমি একদিন বোঝাবো এসএসসি ওরিয়েন্টেড ফাউন্ডেশন, একদিন বোঝাবো ব্যাংক ওরিয়েন্টেড ফাউন্ডেশন। এসএসসি ওরিয়েন্টেড ফাউন্ডেশন, ব্যাংক ওরিয়েন্টেড ফাউন্ডেশন। প্রথমে তুমি ফাউন্ডেশন বুঝে নিলে, তুমি 3টে এসএসসির প্র্যাকটিস করো, 3টে ব্যাংকের প্র্যাকটিস করো, হয়ে গেল। আগে আমরা এগুলি কি করেছি, আগের বছর 2025 সালে এগুলি কি করেছি, এগুলি 4টে থেকে 5টা করে নেওয়া আছে, আরো 3টে করে ক্লাস ইনক্লুড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রসেনজিৎ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 8টা ক্লাস, তার মানে এখানেও আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করবো। দেখো এসএসসি ক্যাটাগরি মানে তুমি বুঝে যাবে অল পিএসসি ডাব্লিউবিপি সব হয়ে যাবে, অল পিএসসি ডাব্লিউবিপি সব হয়ে গেল। আর এই যে তোমার সাথে ক্লোজ টেস্টের যে, মানে সরি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে ব্যাংকের আছে, তার ফাউন্ডেশন লাগবে। এবার দেখো যে রিঅ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্লাসগুলোতে তোমার যদি ভোকাবস এর নলেজ না থাকে, বা গ্রামারের কনসেপ্ট না থাকে, বা রিডিং পড়ার হ্যাবিট না থাকে, তাহলে তুমি এখানে ব্লাইন্ড বা পুরোপুরি অন্ধ। বুঝতে পারছি? তোমাকে ভোকাবস এর নলেজ বাড়াতে হবে যদি তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পারতে হয়। তাহলে আমাদের আগের মানে জিনিস কি হবে, মানে আমি পড়াই কিভাবে, আগে গ্রামার ভোকাবুলারিটা মিনিমাম
20 থেকে 30% একটু এগিয়ে নিয়ে যাওয়া, আর সাথে সাথে ভোকাবসের জন্য তোমাকে মেটেরিয়ালস দিয়ে দিয়ে তৈরি করা। ঠিক আছে, চলো ফাইন। এবার প্যাসেজ, ক্লোজ টেস্টও সেম, প্যাসেজও সেম, স্পেলিংও সেম। দেখো প্রত্যেকটায় 8টা করে ক্লাস আমি ইনক্লুড করেছি, 8টা 8টা 8টা, প্রত্যেকটা 8টা করে ক্লাস ইনক্লুড করা আছে। থ্যাংক ইউ। হলো? আচ্ছা ঠিক। এবার হচ্ছে যে স্যার এটা তো হলো ফাউন্ডেশন, তাহলে আমরা ক্লাসটাকে কিভাবে কনস্ট্রাক্ট করছি? একদিন গ্রামার হলো, একটা চ্যাপ্টার হলো ভার্ব, সেটা নিয়ে আমি পুরোটা শেষ করলাম। তারপরে ভোকাবস, ভোকাবসের আমি পড়ালাম সিনোনিম অ্যান্টোনিম। এটা এটা একটা ক্লাসে আমি পুরোটা পড়াবো, আর পরের ক্লাসে এর শুধু আমি টেস্ট নেব, যে এখান থেকে যত রাজ্যের কোয়েশ্চেন এসছে এই ভোকাবসটার থেকে পুরো টেস্ট, তার ভোকাবসের ইডিয়ামস হতে পারে, ওয়ান ওয়ার্ড হতে পারে, স্পেলিং হতে পারে, সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, হোমোফোন হতে পারে, 14 গোষ্ঠীতে যা যা এসছে এই চ্যাপ্টারটা সেটা পড়াবো। লাইক একটা চ্যাপ্টার বললাম ব্রেভ, ব্রেভ মানে সাহসী, এই ব্রেভ থেকে যত কিছু এসছে L1 L2 L3 L4 লেভেল, তার হোমোফোন, তার ইডিয়াম, তার ওয়ান ওয়ার্ড, তার স্পেলিং, পুরো 14 গোষ্ঠী কভার করব। তারপরে এর টেস্ট নেব পরের দিন। ক্লিয়ার? প্রচন্ড পরিশ্রম করতে চলেছি, খাটতে চলেছি তোমাদের জন্য ইউটিউবে, তো তোমাদের পার্টিসিপেশন প্রচুর দরকার, প্রচুর দরকার। তো যারা ফ্রি ক্লাস করতে চায় তোমাদের বন্ধু বান্ধবীরা, তাদেরকে একটু শেয়ার করো গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করো। বিকজ দিস ইজ দ্য হাই টাইম অফ প্রিপারেশন, দিস ইজ দ্য হাই টাইম টু প্রিপেয়ার ইয়োর সেলফ। কারণ এরপরই সব পড়বে পরীক্ষা। এপ্রিল মাস, মে মাস, জুন মাস পড়ার সময়, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরীক্ষা দেওয়ার সময়, এই 3 থেকে 4 মাস যদি একটু ভালো করে কম্প্যাক্ট নিজেকে তৈরি করতে পারো, তাহলে এই বছরটায় তুমি সাকসেস পাবেই পাবে। ক্লিয়ার? ঠিক। আর কোনো হজবরল কোর্স না, কোনো কোর্সের ডিসকাউন্ট না, কোনো অফার নয়, কোনো ম্যাজিক দেখানো নয়, একদম সিম্পল বাংলা কথায় 0 লেভেল থেকে পড়াও। যদি পছন্দ হয় পড়বে, যদি পছন্দ না হয় পড়বে না। কোনো বাংলা মোটিভেশন দরকার নেই, শুধু দরকার হচ্ছে ডিসিপ্লিন তোমার এবং আমার। এই ডিসিপ্লিনের থেকে মোটিভেশন কিছু হয় না যে আমি স্যারের প্রতিদিন ক্লাসে আসবো, প্রতিদিন ক্লাসে নোট বানাবো, পিডিএফ করবো না, ক্লাসটাকে নোট বানাবো, ক্লাসটা সম্পূর্ণ নোট বানাবো। এবং যে কোয়েশ্চেন্স গুলো লিখতে হবে না, কোয়েশ্চেনের একটা পিডিএফ করে আমি দিয়ে দেবো, কিন্তু নোটসটা নোট বানাবো, মানে ক্লাসটা একটু খেটে করব। 3টে খাতা বানাবো আমি, 4টে খাতা বানাবো ক্লাসের, একটা গ্রামারের বানাবো, একটা ভোকাবুলারি বানাবো, একটা রিডিং কম্পিটিশনে বানাবো, একটা প্রিভিয়াস ইয়ারে বানাবো। 4টে খাতা বানাবো, পারলে 5টা বানাবে, মক টেস্ট যেদিন যেদিন নেবো একটা খাতা বানাবে, টোটাল 5টা খাতা রেডি রাখবে কালকের থেকে। 5টা কপি তোমার কাছে রেডি থাকবে। এই 5টা কপির মধ্যে আমরা কি করব, আস্তে 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 এক একটা জিনিসকে ইনক্লুড করতে থাকবো, এক একটা জিনিসকে ঢোকাতে থাকবো, এক একটা জিনিসকে দিতে থাকবো, তোমার যাতে জিনিসগুলো আরো ক্লিয়ার হতে থাকে। মনোজ, খারাপ অবস্থা হবে না, একটুখানি ট্রাস্ট করে দেখো। দেখো আমি যেটা তোমাদের কাছে চাই সেটা হচ্ছে স্টুডেন্টস এঙ্গেজমেন্ট, আমার আর কিছু চাই না। আমি চাই যাতে ক্লাসে মিনিমাম 100+ লোকজন লাইভ ক্লাস করুক, যাতে কমেন্ট করে, আমার যাতে ক্লাসটা করিয়ে ভালো লাগে, যাতে আমি ইন্টারেস্ট পাই। যেমন আমি অফলাইন ক্লাসে ইন্টারেস্ট পাই, আমার সামনে বসে 25 থেকে 30 জন পড়ছে, আমি তাকে পড়িয়ে মজা পাচ্ছি। আমি অনলাইন ক্লাসে ইন্টারেস্ট পাই, আমি যখন ডেসক্রিপটিভ লিখতে বলছি আমাকে 30 জন লিখে দিচ্ছে, তার কপিটা চেক করছি, সে আমাকে লিখে দিচ্ছে, আমি ক্লাসে মজা পাচ্ছি, আমার পড়াতে তাকে ভালো লাগছে। এই আনন্দটুকু শুধু দিও, এমন যাতে না হয় ক্লাসের মধ্যে 5 জন মরার মতো পড়ে আছে, কোনো কমেন্ট করছে না, মৃত লোকজন পড়ে আছে, এই জিনিসটা করো না। আমার এনার্জি চাই, ঠিক আছে? আর আমি প্রত্যেকটা ক্লাস বোর্ডে করাবো, দাঁড়িয়ে করাবো, প্রত্যেকটা ক্লাস বোর্ডে করাবো, দাঁড়িয়ে করাবো। এমন নয় কি আমি ল্যাপটপের মধ্যে করিয়ে দিলাম, প্রত্যেকটা ক্লাস বোর্ডে দাঁড়িয়ে 0 লেভেল থেকে, বেসিক লেভেল থেকে আস্তে 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 তোমাদের তৈরি করে দেবো। ঠিক আছে, চল ফাইন। এবার দেখো নেক্সট, এবার হচ্ছে যে স্যার এর পরে ফাউন্ডেশনের সাথে সাথে আমরা কি পাবো এই ব্যাচে?
দেখো ফাউন্ডেশনের সাথে সাথে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এখানে আমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে আমি দুটো পার্টে ডিভাইড করে পড়াই, এবং এই প্রসেসটা একদম সঠিক, লজিক্যাল এবং ফ্রুটফুল প্রসেসটা কি? ধরা যাক 2024-এর কোনো একটা পরীক্ষায় 30টা কোয়েশ্চেন এসছে। এই 30টা কোয়েশ্চেনের মধ্যে নিশ্চয়ই এই 30টা কোয়েশ্চেন তিনটে পার্টে ডিভাইড হয়ে যাবে, গ্রামার, ভোকাবস এবং আরসি। এই তিনটে পার্টে ডিভাইড হলে এই গ্রামারের মধ্যে, এই 30টা কোয়েশ্চেনের মধ্যে নিশ্চয়ই এই গ্রামারের মধ্যে পড়বে হচ্ছে গিয়ে 10টা কোয়েশ্চেন, ভোকাবসের মধ্যে 10টা, আর আরসির মধ্যে 10টা। তাহলে এই 30 নাম্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফুল সেট, এই 30 নাম্বারের একটা পরীক্ষা নিয়ে নিলাম ক্লাসে, একটা প্র্যাকটিস সেট হয়ে গেল ফুল সেট। আবার এই 30 নাম্বারকে আমরা তিনটে ক্যাটাগরি ভাগ করতে পারি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেট। মানে এরকম 30 নাম্বারের তো 2024 সালে আরো 10টা শিফট হয়েছে। লাইক এসএসসি, আমি ব্যাংকের কথা বলছি, ডাব্লিউবিসিএস একটাই হয়, ডাব্লিউএপি কেপটি বছরে একটাই হয়, এবং পিএসসি ক্লার্কশিপ ধরো 3 থেকে 4টে শিফটে হয়েছিল এবার। তো এদের আমি বেশি শিফট পাবো না, বাট আমি যদি এসএসসি জিডির কথা ধরি, তাহলে এসএসসি জিডির ধরা যাক 10 দিন পরীক্ষা হয়েছে, 10 দিন 3টে করে শিফটে পরীক্ষা হয়েছে, তাহলে 30টা পরীক্ষার কোয়েশ্চেন হয়েছে। তাহলে এই 30টার ইন্ডিভিজুয়াল সেট হয়, মানে এই 30টার থেকে গ্রামারের যত কোয়েশ্চেন এসছে, ধরা যাক এই 30টা সেটে গ্রামারের প্রায় কোয়েশ্চেন এসছে 150টা, এটা করে ফেললাম। সিনোনিম অ্যান্টোনিম ভোকাবস এর মধ্যে সিনোনিম অ্যান্টোনিম এসছে 100টা, করে ফেললাম। ইডিয়ামস এসছে 100টা, করে ফেললাম। ওয়ান ওয়ার্ড এসছে 100টা, করে ফেললাম। এটাকে আমি বলছি ইন্ডিভিজুয়াল সেট। তাহলে পিওয়াই কিউটাকে যদি আমরা এই দুভাবে ভাগ করে পড়ি, তাহলে আমার আরো এক্সপিরিয়েন্স হবে যে কোন কোয়েশ্চেনটা করা উচিত, কোন কোয়েশ্চেনটা ছাড়া উচিত, কোনটা আমাকে অ্যাটেম্প করতে হবে, কোনটা আমার আয়ত্তের বাইরে, কোন জিনিসটাকে আমি ভাবতে পারি, কোন জিনিসটার উপর আমাকে বেশি কাজ করতে হবে। এগুলির মধ্যে আমার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, যেটা আমি আমার পেইড ব্যাচে, প্র্যাকটিস ব্যাচ নামক যে পেইড ব্যাচ, তাতে করিয়ে থাকি। প্রচুর সেট করাই, এবং 2025-এর প্রায় প্র্যাকটিস ব্যাচের মধ্যে মিনিমাম খুব কম করে হলে 70টার উপর ক্লাস করানো আছে ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ এই ইন্ডিভিজুয়াল বা ফুল সেট নিয়ে। সেটাই 2026-এ আমরা কন্টিনিউ করব। হয়ে গেল? ঠিক। এরপরে কি থাকে স্যার? এরপরে কি পাবো? এরপরে যেটা পাবে সেটা হচ্ছে সাজেস্টিভ সেট বা সাজেস্টিভ কোয়েশ্চেন। দেখো এরকমের একটা করে সেট হবে, সেট ওয়ান। সেট ওয়ানের মধ্যে দেখা গেল আমি কোয়েশ্চেন রাখলাম 50টা। এই 50টার মধ্যে থাকলো কি? গ্রামার, ভোকাবস এবং আরসি। আমার মনে হয়েছে গ্রামারের অ্যাডভার্ব চ্যাপ্টার বা ভার্ব চ্যাপ্টার বা অ্যাডজেক্টিভ চ্যাপ্টার বা কনজাংশন থেকে এই ধরনের কোয়েশ্চেন্স গুলো রিপিট আসতে পারে। তো সেরকম আমি গ্রামারের উপর প্রত্যেকটা চ্যাপ্টারকে মিক্সড আপ করে 15টা কোয়েশ্চেন রাখলাম। ভোকাবস এর উপর প্রত্যেকটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার্স গুলো আমি পড়াচ্ছি সেই চ্যাপ্টার্স এর বাইরে গিয়েও কিছু হয়, হিন্দি এডিটোরিয়াল ভোকাবুলারি হয়, সেখানে আমি 10টা কোয়েশ্চেন রাখতে পারি। আরসিতে 15টা কোয়েশ্চেন রাখতে পারি। তো এইভাবে আমি একটা সাজেস্টিভ সেট বানাবো, যেগুলি একদম এক্সাম ওরিয়েন্টেড সেট হবে, এবং যে কোয়েশ্চেন গুলো তুমি হুবাহু কমন পাবে পরীক্ষায়, অপশন সমেত বা একই অপশনস এর কাছাকাছি অপশনস তুমি পাবে, সেটাকে আমরা বলতে চলেছি সাজেস্টিভ সেট। তো সেই জিনিসটা আমি এখানে করাবো। ঠিক আছে? তার মানে ভ্যারাইটিটা দেখবে ক্লাসের, সেই জিনিসটা আমি এখানে করাবো। তাহলে ভ্যারাইটি হচ্ছে এক ফাউন্ডেশন, এওয়াই কিউ, এস কিউ, মক টেস্ট। বলো সবার ক্লিয়ার হলো? একবার CLR লিখে দাও।
ঠিক, চলো সববার ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেখো এবার দেখো, প্রতিদিন সকালবেলায় 10টার 10:30টার মধ্যে তুমি সেদিনের টাইমিং জেনে যাবে, ঠিক আছে? তবে এটা একটা রিচুয়ালে আনার চেষ্টা করব। সেই রিচুয়ালটা আনতে গেলে প্রথম কথা আমাকে আমার আগে ব্যাচগুলোকে সেট করতে হবে, ঠিক আছে? ব্যাচগুলো মোটামুটি সেট করে নিয়েছি, রাত্রের ব্যাচ রাত্রে, মানে সকালে, সন্ধ্যার ব্যাচ সন্ধ্যায়, এরকম ভাবে ব্যাচগুলোকে সেট করেছি, ঠিক আছে? তো আমি প্রথমেই বলে রাখছি, যদি আমি ক্লাসগুলো নিই তাহলে একটা সকালবেলায় নেব, সকাল বা দুপুরের মধ্যে একটা সময় নেব, আর একটা বিকেলে নেব। বিকেল মানে ধরে রাখো 5টা থেকে 7টার মধ্যে একটা ক্লাস নেব, আর একটা ক্লাস যদি সকালবেলায় নিই তাহলে সেটা ওই দেখো 2টো থেকে 3টে, 3:30 এই সময়ের মধ্যে নেব, বা সকালেও কোনো সময় নিতে পারি, সেটা জানিয়ে দেবো তোমার। ওকে, নেক্সট দেখো। প্রথম যে টপিকটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ভার্ব। আজকের প্রথম যে টপিকটা স্টার্ট হবে সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? বেসিক ক্লাস অফ ভার্ব। দেখো, ভার্ব বুঝতে গেলে না তোমাকে কতগুলো জিনিসের উপর ধ্যান দিতে হবে। যে ভার্বকে আমরা টোটাল কটা ক্যাটাগরিতে ভাগ করি। ভার্ব মানে শুধুমাত্র কিন্তু কাজ করা বোঝায় না, ঠিক আছে? অনেকে বলবে স্যার ভার্ব মানে কি? ভার্ব মানে ক্রিয়া। এবার যদি কাউকে আমি বলি যে আই হ্যাভ আ পেন, তাহলে এখানে কি আমি কোনো কাজ করছি? আই হ্যাভ আ পেন, এখানে কি কোনো কাজ করছি? না, এটাকে বলবো ভার্ব অফ পজেশন। কিন্তু যদি বলি আই হ্যাভ সলভড দ্য পাজল, আই হ্যাভ সলভড দ্য পাজল, এখানে কিন্তু আমি একটা কাজ করলাম, এখানে আমি একটা কাজ করলাম। তাহলে একে এখানে বলবো অরিজিনারি ভার্ব, যেটা হচ্ছে কি ভার্ব সেটা আমরা পড়বো এবার। এটাকে বলবো ভার্ব অফ পজেশন। আমি বললাম যে হি ইজ আ টিচার, তো এখানেও তো ভার্ব আছে। এই ভার্বকে বলবো লিঙ্কিং ভার্ব। এ কখনোই কাজ করছে না, ওয়ার্ক এখানে সে করছে না, এও ওয়ার্ক করছে না, তাই না? তো এই 3টে ক্যাটাগরিতে ভার্বকে ভাগ করা যায়। লিঙ্কিং ভার্ব, ভার্ব অফ পজেশন। অনেক সময় আমরা কিছু কিছু ভার্বকে স্ট্যাটিক ভার্বও বলি, সেগুলি আমরা পড়বো। কি ভার্ব? পজিটিভ ভার্ব বলি, লেক্সিক্যাল ভার্ব বলি, ট্রানজিটিভ ভার্ব বলি, ইনট্রানজিটিভ ভার্ব বলি, প্রিন্সিপাল ভার্ব বলি, অক্সিলারি ভার্ব বলি, মোডাল ভার্ব বলি। ওকে, এগুলি সব আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝবো। তাহলে প্রথম স্টেপ হচ্ছে ভার্বকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা। আই হ্যাভ সলভ দ্য পাজল, এটা হচ্ছে কাজ, ওয়ার্ক অর্থে। আই হ্যাভ আ পেন, এটা হচ্ছে ভার্ব অফ পজেশন অর্থে, যে আমার একটা পজেশন মানে আমার পেনের উপর অধিকার আছে। আর হি ইজ আ টিচার, এটা লিঙ্কিং ভার্ব অর্থে। কারণ লিঙ্কিং ভার্বের পরে আমরা যে এই জিনিসটাকে বসিয়েছি, একে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট কার মতো দেখতে হয়? সবসময় কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন হয়। কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট কেন এ? কারণ এ, টিচার এবং হি একই ব্যক্তি, সাবজেক্টকে এখানে তার ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে হিটা কে না টিচার। যখন সাবজেক্টের ব্যাপারে অবজেক্ট পার্টে গিয়ে ইনফরমেশন দেয় তখন তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তবে লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। ম্যাথামেটিক্যালি জিনিসটা বুঝবে, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এটা কিন্তু একটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ওকে, ঠিক। নেক্সট দেখো এবার। এবার ভার্বকে প্রথম যে ক্যাটাগরিতে ভাগা হয়েছে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। যারা ক্লাস করবে তারা আমার সাথে সাথে একটু পড়তে থাকবে, কথা বলতে থাকবে। কি বললাম? ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। কথা বলো একটু,
কথা বলো একটু। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে ফাইনাইট ভার্ব কাকে বলে? নাম তো স্যার আমরা অনেকেই শুনেছি, ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব কাকে বলে আর নন ফাইনাইট ভার্বই বা কাকে বলে? তাহলে প্রথম কথা মনে রাখবে যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের মধ্যে যদি আমি একটা সেন্টেন্স বলি তোমাকে যে আই অ্যাম প্লেইং ক্রিকেট, তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা তোমার মতে কি বল? বলো তো একবার। আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? মুখে মুখে আমরা পড়বো একটু, এবং সেন্টেন্স যেটা বলবো সেটা একটু ছবিতে মাথায় সাজাবে। আই অ্যাম প্লেইং ক্রিকেট, ফাইনাইট ভার্ব কোনটা? মাথা ঢুকছে না? ঠিক। কেউ বলবে স্যার অ্যাম, কেউ বলবে প্লেইং। তাহলে নন ফাইনাইট ভার্ব কোনটা? নন ফাইনাইট ভার্ব কোনটা তাহলে? কমেন্ট দাও। আই অ্যাম প্লেইং ক্রিকেটে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা? একটু কথা বলবো আমরা। ঠিক, চলো যারা কমেন্ট দাও দিতে থাকবে, আর যারা শোনা শুনতে থাকবে। দেখো মন দিয়ে শোনো। প্রথম কথা, ফাইনাইট ভার্ব সেই ভার্বকে বলবো যেই ভার্বকে আমরা তিনটে জিনিস দ্বারা কি কি তিনটে জিনিস? নাম্বার, পার্সন আর টেন্স। কি বললাম? নাম্বার, পার্সন আর টেন্স। কি বললাম? নাম্বার, পার্সন আর টেন্স। এই তিনটে দ্বারা চেঞ্জ করতে পারবো। মিন্স যে ভার্বে চেঞ্জেস দেখা যায়, যে ভার্বে চেঞ্জ হয়, যে ভার্বকে পরিবর্তন করা যায়, সেই ভার্বকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে স্যার নাম্বার কটা? নাম্বার দুটো, সিঙ্গুলার প্লুরাল। পার্সন কটা স্যার? পার্সন তিনটে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আবার এই পার্সনের মধ্যে ডিভিশন আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। স্যার না টেন্স কটা? টোটাল টেন্স 12টা টেন্স আছে। তাহলে এই চতুর্দিক থেকে এত রকম ভাবে যে চেঞ্জ করবো তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমি বললাম যে আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখানে কি ফাইনাইট ভার্ব আছে না নন ফাইনাইট ভার্ব আছে? তাহলে ফাইনাইট ভার্বের ডেফিনেশন হচ্ছে যাকে কি দ্বারা বলো, কি দ্বারা চেঞ্জ করতে পারি? নাম্বার, পার্সন বা টেন্স দ্বারা চেঞ্জ করতে পারি। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? তার ঠিক তার উল্টো, যাকে নাম্বার, পার্সন এবং টেন্স দ্বারা চেঞ্জ করতে পারবো না তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। দেখতে ভার্বের মতো হবে কিন্তু এই ভার্ব নয়। নন ফাইনাইট ভার্ব দেখতে ভার্বের মতো বাট ভার্ব নয়। প্রশ্ন ছিল আই অ্যাম প্লেইং ক্রিকেট, মাথায় সাজাবে, চোখের সামনে কিন্তু যাতে সেন্টেন্সটা ঘুরতে থাকে। আই অ্যাম প্লেইং ক্রিকেট, এখানে আইটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন? ভেরি গুড, মনে মনে বলতে থাকবে, আমি শুনে নেব। ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আচ্ছা, এই পার্সনটাকে যদি আমি ফার্স্ট থেকে সেকেন্ডে ট্রান্সফার করে দিই, মানে আয়ের জায়গায় যদি আমি উই করে দিই, তাহলে কি কিছু চেঞ্জেস ঘটবে সেন্টেন্সে? দেখো তো, আই অ্যাম প্লেইং ক্রিকেট সেন্টেন্সটা লিখে ফার্স্ট পার্সন লেখার পর নিচে লিখবে উই থাকলে কি অ্যাম হবে নাকি আর হবে? ভেরি গুড, উই আর হয়ে যাবে। প্লেইংটা কি থাকবে? প্লেইংই থাকবে। তাহলে এই যে অ্যামটা আর এ যে চেঞ্জ করলাম, তাহলে কি এটা কি দিয়ে চেঞ্জ করলাম? আমি পার্সন দিয়ে চেঞ্জ করলাম। নাম্বার দিয়েও বলতে পারি, আই সিঙ্গুলার ছিল, আর প্লুরাল। টেন্স দিয়ে কি চেঞ্জ করা যাবে? আচ্ছা, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ, এটাকে কি পাস্ট কন্টিনিউয়াস বানানো যাবে? হ্যাঁ, বানানো যাবে। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, উই ওয়্যার প্লেইং ক্রিকেট বানানো যাবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে তাকে আমরা কি ভার্ব বলবো? ফাইনাইট ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে স্যার ফাইনাইট ভার্ব কোনটা, অ্যাম, প্লেইং নাকি দুটোই? উত্তর দাও। ফাইনাইট ভার্ব কোনটা, অ্যাম, প্লেইং নাকি দুটোই? চেষ্টা করো একবার। ভেরি গুড। অনেকে বলবে অ্যাম, বিশাল যেমন বলছে, অনেকে বলবে প্লেই, অনেকে বলবে বোথ। এবার তোমাকে একটা কথা বলি, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে দুটোই। এবার তুমি বলবে যে স্যার
আই এর সাথে অ্যাম হলো, প্লেইং তো একই আছে ভার্বের ফোর্থ ফর্ম, কিন্তু উই এর সাথে চেঞ্জ হলো আর, তো প্লেইং তো একই হলো না। এইভাবে ভাবলে জিনিসটা হবে না। আয়ের সাথে যেমন অ্যাম ছিল, প্লেইং অ্যামকে দেখে হয়েছে ওই কনস্ট্রাকশনে, ঠিক সেই রকমই আয়েস উই এর সাথে আর হয়েছে ওই আর এর মতো করে প্ল্যানিং হয়েছে। এবার তোমাকে আমি বলি যে চলো এটাকে এক কাজ করো, তুমি এটাকে প্রেজেন্ট পারফেক্টে করে দাও, তুমি বলবে আই হ্যাভ প্লেড, দেখো চেঞ্জ হয়ে গেল, হ্যাভ হয়েছে বলে প্লেড, মানে হ্যাভের মতো করে প্লেড হয়েছে। আমরা জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে হ্যাভের পরে কি হয়ে গেল, প্লেড হয়ে গেল, তাহলে হ্যাভের পরে প্লেড, হ্যাভ প্লেড। তার জন্য হ্যাভ আর প্লেড টোটালটা ফাইনাইট ভার্ব। মাথায় যদি ঢুকে থাকে একটু নোট ডাউন করে নাও। ফাইনাইট ভার্ব তাহলে ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমি এক্সাম্পল দিলে ফাইনাইট ভার্ব এবার বার করা যাবে। এবার চলে যাবো আমরা একদম টোটালি আইডেন্টিফিকেশনে, যে ফাইনাইট ভার্ব কি কি। চলো ক্লিয়ার সবার? ঠিক। ওকে, এবার দেখ, বলো সবাই। আচ্ছা, এবার যদি আমি বলি যে হি ইজ অ্যান ইকোনমিস্ট, তো ইজটা এখানে কি ভার্ব বলো তো, ফাইনাইট না নন ফাইনাইট? এটুকু শুধু বলো সবাই, ফাইনাইট না নন ফাইনাইট? পরে আমি আসছি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এগুলি পরে আসছি। ভেরি গুড, দেখো সবাই বলতে থাকবে, আমি বেশি টাইম দেবো না। এটা একটা ফাইনাইট ভার্ব, কারণ এটাকে চেঞ্জ করা যেত। যদি আমি বলতে পারি হি ওয়াজ অ্যান ইকোনমিস্ট, ঠিক আছে, ইজটাকে আমি ওয়াজে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। আর এখানে হি এর জায়গায় যদি আমি আই করে দিই, তাহলে আই অ্যাম অ্যান ইকোনমিস্ট হয়ে যাবে, তাহলে চেঞ্জ করা যাবে। ওকে, আই হ্যাভ আ ফ্ল্যাট, ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট না নন ফাইনাইট? ইয়েস, একদম রাইট, ফাইনাইট। কারণ আমার যদি বলতাম আমার একটা ফ্ল্যাট ছিল, তাহলে আই হ্যাড আ ফ্ল্যাট, তার একটা ফ্ল্যাট আছে, হি হ্যাজ আ ফ্ল্যাট, তাহলে চেঞ্জ করা যাচ্ছে নাম্বার, পার্সেন্ট, টেন্স দ্বারা, তাহলে এগুলি সব ফাইনাইট ভার্ব। আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা? নন ফাইনাইট ভার্ব কোনটা? আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। কমেন্ট দিলে একটু ভালো হয়, যদি না দিতে ইচ্ছা করে কোনো সমস্যা নেই, মনে মনে বলো, আমি তোমার কথা শুনে নেবো। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? বেশি টাইম কিন্তু দিতে পারবো না, সবার ক্লাসের দেখছে, সবার ক্লাসের একটা টাইমের একটা মূল্য আছে। ভেরি গুড, চলো হয়ে গেছে। দেখো, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, এখানে নন ফাইনাইট ভার্ব নেই। কেন নেই? কারণ এখানে হ্যাভকে চেঞ্জ করা যাবে, কমপ্লিটকেও চেঞ্জ করা যাবে, তাই যাকে চেঞ্জ করা যাবে, তো সুতরাং সেখানে আমি আর নন ফাইনাইট ভার্ব বসাবো না। বসাবো মানে নন ফাইনাইট ভার্ব জায়গায় নেই বসাবো। তাহলে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশনে, এখানে হ্যাভ এবং কমপ্লিটেড এর মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব? ভেরি গুড,
এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হ্যাভ এবং কমপ্লিটেড, বোথ ফাইনাইট ভার্ব। হ্যাভও ফাইনাইট ভার্ব, কমপ্লিটেডও ফাইনাইট ভার্ব। হ্যাভও ফাইনাইট ভার্ব, কমপ্লিটেডও ফাইনাইট ভার্ব। কেন? কারণ আমি আবারও বলছি, যদি এখানে হি বসাই তাহলে হ্যাজ এর সাথে কমপ্লিটেড বসাবো, যদি কন্টিনিউয়াস বসাই তাহলে হি ইজ কমপ্লিটিং বসাবো। তাই এখানে দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব, দুটোই ফাইনাইট ভার্ব, এখানে দুটোই ফাইনাইট ভার্ব, এই দুটোই ফাইনাইট ভার্ব। এখানে পরেরটা দেখা যাক, হি ডাজ নট কমপ্লিট দ্য টাস্ক। হি ডাজ নট কমপ্লিট দ্য টাস্ক, বলো তো ফাইনাইট ভার্ব আছে না নন ফাইনাইট ভার্ব আছে? ভেরি গুড। দেখো এখানে নন ফাইনাইট ভার্ব নেই। কেন নেই? কারণ এখানে আমি ডাজকেও চেঞ্জ করতে পারি, এখানে আমি কমপ্লিটেডকেও চেঞ্জ করতে পারি, এখানে ডাজকেও চেঞ্জ করতে পারি, এখানে কমপ্লিটেডকেও চেঞ্জ করতে পারি, তাই না? তো এখানে ফাইনাইট ভার্ব কিন্তু, নন ফাইনাইট ভার্ব আমার নেই। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? উত্তর হবে ডাজ এবং কমপ্লিট দুটোই। ক্লিয়ার হলো? ঠিক। নেক্সট বলো, আইডেন্টিফিকেশন ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে আমরা ফাইনাইট ভার্ব কাকে বলছি, নন ফাইনাইট ভার্ব কাকে বলছি। আশা করি বোঝা গেল। ঠিক আছে, এবারে দেখো, অনেকে বলতে পারে যে স্যার ফাইনাইট ভার্বের এতগুলো এক্সাম্পল হলো, একটা নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল হোক স্যার। নন ফাইনাইট ভার্বটাকেও তাহলে আমরা একটু চেনার চেষ্টা করি, এটা নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল দিন, তাহলে আমরা নন ফাইনাইট ভার্বকে চিনতে পারি। ঠিক আছে, দেখো নন ফাইনাইট ভার্বেরও এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে নন ফাইনাইট ভার্ব নেই, আমি বললাম ওয়াকিং is good for health। বলো এই যে সেন্টেন্সটা হলো, এখানে নন ফাইনাইট ভার্ব কে? সবাই কমেন্ট দাও। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে নন ফাইনাইট ভার্ব কে? সবাই কমেন্ট দাও। রাইট, ভেরি গুড। দেখ ইজ এখানে ফাইনাইট ভার্ব, যারা বলছে এটা নন ফাইনাইট ভার্ব, ইজ এখানে ফাইনাইট ভার্ব, কারণ এখানে আমি ওয়াকিং উইল বিও বলতে পারি, ওয়াকিং ইজ বলতে পারি, যেমন ওয়াকিং ওয়াজও বলতে পারি, চেঞ্জ আমি করতে পারি। বাট এই যে ওয়াকিং কথাটা, হাঁটা, এটা কি আমি চেঞ্জ করতে পারবো? দেখো এর দেখতে কার্বের মতো, ভার্বের মতো, ভার্বের মতো দেখতে, কিন্তু এ কাজ করছে কার মতো বলতো? নাউনের মতো। কারণ একে কোনোভাবেই আমি চেঞ্জ করতে পারবো না, ওয়াকিং কে ওয়াকিংই রাখতে হবে, কারণ এ সেন্টেন্সের সাবজেক্ট আকারে কাজ করছে, ভার্ব আকারে নয়। তার জন্য এ ওয়াকিং দেখতে ভার্বের মতো, কাজ করছে নাউনের মতো, এর নাম নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে এর নাম হচ্ছে জিরান্ড। নন ফাইনাইট ভার্বের মধ্যে এর নাম হচ্ছে কি? জিরান্ড। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল কে ফাইনাইট ভার্ব আর কে নন ফাইনাইট ভার্ব। ওকে, ঠিক। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার ফাইনাইট ভার্বকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি। দেখো প্রথম কথা, আমরা এই যে দুটো ক্যাটাগরি পড়লাম, এর মধ্যে কিন্তু এখন যে ক্যাটাগরিটা পড়বো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি। নন ফাইনাইট ভার্বের মধ্যে কে কে পড়বো? জিরান্ড পড়বো, পার্টিসিপল পড়বো, ইনফিনিটিভ পড়বো, এটা পুরোপুরি আলাদা। এটাকে আমরা অ্যাডভান্স ভার্ব হিসাবেও জেনে থাকি, এই একটা চ্যাপ্টার হিসাবে। আর ফাইনাইট ভার্বের মধ্যে কি কি পড়ে? ভার্বের মধ্যে পড়ে ভার্ব বেসিক পড়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে, এগুলির থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, তাই ফাইনাইট ভার্বের এবার আমরা টপিকে পড়বো যে ফাইনাইট ভার্বকে আমরা কি পার্টে ভাগ করতে পারি। সো লেটস সি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, কি কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কথাটার আরেকটা নাম হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব। আর অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। তো কি করে চিনবো স্যার? দেখো
প্রিন্সিপাল ভার্ব শুধু থেকে সেন্টেন্স বানাতে পারে, কিন্তু অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুধু থেকে বানাতে পারে না। লাইক একটা এক্সাম্পল দিই, তাহলে আরো সুবিধা হবে। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখছি যে হি মেক্স দিস ডিশ, সে এই ডিশটা তৈরি করেছে। তাহলে এই যে মেক্সটা এ সেন্টেন্সে ভার্বের মতো কাজ করছে, ফাইনাইট ভার্বের মতো কাজ করছে, ফাইনাইট ভার্বের মধ্যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বের মতো কাজ করছে, কারণ এ সেন্টেন্সে কাজ করছে, কাজ করছে। আর কাজ করলে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে যাকে আমি চেঞ্জ করতে পারবো, একে আমি চেঞ্জ করতে পারবো, মেড করে দিতে পারি, উইল মেক করতে পারি, ইজ মেকিং করতে পারি, যা ইচ্ছা করতে পারি, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে আবার একে কিসে? মেন ভার্ব বা প্রিন্সিপাল বা অক্সিলারি ভার্ব। এবার এই যে মেক্সটাকে প্রিন্সিপাল ভার্ব বললাম, এরকম প্রিন্সিপাল ভার্ব দেখতে কত ধরনের হয়, মানে একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বকে কত রকম ভাবে রিপ্রেজেন্ট করানো যেতে পারে? উত্তর হচ্ছে 5 রকম ভাবে যেতে পারে। তার মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে কি? মেক। সেকেন্ড ক্যাটাগরি কি? মেড। থার্ড ক্যাটাগরি কি? মেড। ফোর্থ ক্যাটাগরি কি? মেকিং। ফিফথ ক্যাটাগরি কি? মেক্স। সো এবার এদের নাম কি কি? এই মেককে বলবো ভার্বের বেস ফর্ম, প্রথম ফর্ম, বা অনেকে এটাকে ফার্স্ট ফর্ম অফ ভার্ব বলে। V1 বলবো না, কিন্তু ফার্স্ট ফর্ম অফ ভার্ব, এর নাম হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব। এর আরেকটা নাম হচ্ছে মেন ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের প্লুরাল ফর্ম। এটা কেন? এটা একটু ডিটেলে গেলে বোঝাবো, বাকিগুলো বুঝে গেছো যে এর নাম, প্রথম নাম হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেকেন্ড নাম হচ্ছে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, থার্ড নাম হচ্ছে ভার্বের কি ফর্ম? ভার্বের প্রিন্সিপাল ভার্বের প্লুরাল ফর্ম। প্রিন্সিপাল ভার্বের কি ফর্ম? প্লুরাল ফর্ম। এবার দেখো সেকেন্ডে আছে মেড, এর নাম হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব বা পাস্ট ফর্ম। টেন্সের হিসাবে বিচার করলে এর নাম হয় সিম্পল পাস্ট। টেন্সের হিসাবে এর নাম হচ্ছে সিম্পল পাস্ট, ভার্ব হিসাবে নাম হচ্ছে পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম অফ ভার্ব। নেক্সট মেড। এর মেড আর মেড একই রকম দেখতে, তবে সব ভার্বের নয়, যেমন গো, ওয়েন্ট, গান চেঞ্জ আছে, ঠিক আছে, ওকে। তেমন আবার যাদের চেঞ্জ নেই এদেরকেও কি বলে, এদেরকে কি নাম সেটা আমরা বুঝবো। তাহলে যে মেড, এই মেডের নাম হচ্ছে থার্ড ফর্ম অফ ভার্ব বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। থার্ড ফর্ম অফ ভার্ব বা কি বললাম? পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট মেকিং। মেকিং ফোর্থ ফর্ম অফ ভার্ব বা এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব। শুধু প্রেজেন্ট পার্টিসিপল নাম দেবে না, কারণ এখানে একটু ভুল হয়। প্রেজেন্ট পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভও হয়, যেমন আই স আর রানিং টাইগার, এখানে কিন্তু রানিংটা অ্যাডজেক্টিভ, এর নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব। ওই রানিংটা নন ফাইনাইট ভার্বে চলে যাবে, তুমি আস্তে আস্তে লিঙ্কটাকে বুঝতে পারবে। এই যে আই স আর রানিং টাইগার, এখানে ভার্ব হচ্ছে স, কি ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে কি ফর্ম? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কোন ফর্ম? V2 ফর্ম। টেন্সের মতো এর নাম কি? সিম্পল পাস্ট ফর্ম। তাই এ হচ্ছে কি ভার্ব? এ হচ্ছে ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম, V2 ফর্ম, সেকেন্ড ফর্ম অফ ভার্ব, বা টেন্সের আকারে সিম্পল পাস্ট বলতে পারি। ক্লিয়ার হলো? তবে এর যে সেন্টেন্সটার মধ্যে আরেকটাও যে দেখতে ভার্বের মতো আছে, রানিং, এর নাম কখনোই ভার্ব বলা যাবে না, এর নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে কি? পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে কি? প্রেজেন্ট পার্টিসিপল অফ অ্যাডজেক্টিভ, একে অ্যাডজেক্টিভও বলতে পারবো না। দেখো ফাউন্ডেশন খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। এই এই জিনিসগুলো না আমরা টিচারদের জিজ্ঞাসা করতে পারি, না আমরা টিচারদেরকে যে ভয় পাই জিজ্ঞাসা করার সময়, অনেক সময় তাকে জিজ্ঞাসই করি না কোনো কিছু, ঠিক আছে? এগুলি করলে হবে না। ফাউন্ডেশন আমাকে একদম গ্রাউন্ড লেভেল থেকে বুঝতে হবে। আর লাস্ট হচ্ছে মেক্স। এই যে V4
একে না বলে একে বলবো ফিফথ ফর্ম অফ ভার্ব। ভার্বের দিক থেকে নাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব। ভার্বের দিক থেকে নাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব। ভার্বের দিক থেকে নাম হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব। ক্লিয়ার? তাহলে এর নাম হচ্ছে ভার্বের ফিফথ ফর্ম। ক্লিয়ার হলো? প্রিন্সিপাল ভার্ব পাঁচটা, নোট করে নাও। ঠিক আছে সবার? ঠিক। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল ভার্ব শিখে ফেললাম। তাহলে আজকে আমরা বেসিক ক্লাসে যেখান থেকে শিখতে শুরু করলাম ভার্ব, ভার্বের মধ্যে ফাইনাইট, নন ফাইনাইট আর প্রিন্সিপাল ভার্ব। ওকে, চলো তাহলে আজকের ক্লাস এতটা। আমরা আজকে অশ্বমেধা ব্যাচের ক্লাস 1 কমপ্লিট করলাম। এর পরের ক্লাস 2 আমরা আবার শুরু করব। ক্লাস 2তে আমরা ঠিক এখান থেকে স্টার্ট করব, প্রিন্সিপাল ভার্ব থেকে। প্রিন্সিপাল ভার্বের পরে আমরা আরো পার্টে যাব। তাহলে সবাই ক্লাসটাকে দেখতে থাকো, একদম ডিটেলে কিন্তু দেখতে থাকো এবং নোট বানাতে থাকো। এবং প্রত্যেককে বলছি, যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো আমি করাবো সেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো প্রতিদিন আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এতে আমরা দেব। তো যারা যারা আমাদের এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, মানে যে কোনো গ্রুপে থাকলেই হবে আমাদের হোয়াটসঅ্যাপে, কিন্তু একদম নতুন স্টুডেন্ট যারা কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তারা আমাকে এই 9051982727 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপে অনলি হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি অশ্বমেধা বা অর্জুন ব্যাচে আমি ফ্রি ব্যাচ কোর্সে জয়েন হতে চাই। এটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে সবাই? থ্যাংক ইউ টু অল অফ ইউ।